নমস্কার বন্ধুরা, আপনি কি ভ্রমণ প্রেমিক? আপনি রিসেন্টলি কোনো বিয়ে করেছেন? বিয়ের পর কোনো পাহাড়ে কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আপনি আপনার প্ল্যান ক্যান্সেলও করতে পারেন। আজকের কাহিনীতে একটা কাপেল, তাদের সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে যায় যেটা শোনার পর আপনি রাত্রে ঠিকমতো ঘুমোতে পারবেন না। তো চলুন দেরি না করে কাহিনীতে আগে এগোনো যাক। কাহিনীটা ভালোভাবে বুঝতে গেলে আমরা কাহিনীর শুরুর কিছুদিন আগের থেকে শুরু করব। আজকে যে ঘটনাটা ঘটেছিল সেটা উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রামে বাস করতে একটি ছোট্ট পরিবার, তাদের সাথে ঘটেছিল। তার আগে আমাদেরকে জানতে হবে অঙ্কিতা নামের একজন মেয়ের জীবন কাহিনী, যার সাথেই এই ঘটনা ঘটে। তার ছোটোবেলা থেকেই খুব শখ ছিল সে পাহাড়ে ঘুরবে, সমুদ্রে ঘুরবে, মানে সে ভ্রমণ প্রেমিক ছিল। কিন্তু সে ছিল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো, তাই তার পরিবার তাকে ভ্রমণের জন্য টাকা পয়সাও দেয়নি, আর তাকে কোনো জায়গায় ঘুরতে নিয়েও যায়নি। কখনো কখনো যখন সে বলতো যে আমি ঘুরতে যাব, তখন তার বাবা মা বলতো ঠিক আছে, বিয়ের পর হাজব্যান্ডের সাথে ঘুরতে যাবি। কারণ এটা আমাদের পরিবারে হয়, যখন কোনো মেয়ে কোনো কথা বলে যে এই ড্রেস পরবো, এই মেলায় ঘুরতে যাবো, এই জায়গায় যাবো, নাইট পার্টি করব, তখন বাড়ির পরিবারের লোকজনরা বলা হয় যে যা করার হয় করবি, বিয়ের পর করবি, হাজব্যান্ডের সাথে করবি, এখন কিচ্ছু করতে হবে না। সেরকমই কিছুদিন পর অঙ্কিতার বিয়ে হয়ে যায়। যার সাথে অঙ্কিতার বিয়ে হয় তার নাম ছিল অনিল। অনিল একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। অনিল নেচারে খুব ভালো ছেলে ছিল। অঙ্কিতা যখন ওর সাথে বিয়ে হয় তো অঙ্কিতা খুব খুশি ছিল, কারণ সে মনের মতো হাজব্যান্ড পেয়েছিল। বিয়ের প্রথম রাতেই অঙ্কিতার হাজব্যান্ড অনিল অঙ্কিতাকে জিজ্ঞেস করে যে তোমার কী গিফট চাই আজকে আমার কাছে, যা চাই বলো, আমি তোমাকে তাই দেবো। তো অঙ্কিতা বলে যে আমার না পাহাড়ি জায়গায় ঘুরতে খুব ভালোবাসি, আমার খুব ইচ্ছে আছে, ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল কিন্তু পূর্ণ করতে পারিনি, তাই আমি পাহাড়ে ঘুরতে যাই। তো অনিল বলে ঠিক আছে, অফিস থেকে ছুটি নিয়ে আমরা একদিন ঘুরতে যাব, কিছুদিনের জন্য একটা ট্রিপ করব। ঠিক আছে, দুজনেই রাজি হয়ে যায়। ওর হাজব্যান্ড তোকে বলে দিয়েছিল যে তোমায় ঘুরতে নিয়ে যাব, কিন্তু কাজের চাপ বলো, আর বাইরের পরিশ্রম বলো, বা কোনো কাজেই বলো, আর যে ফ্যামিলি প্রেশার বলো, এই কারণে ওর হাজব্যান্ড ওটা ভুলেই গিয়েছিল যে ও তার স্ত্রীকে কথা দিয়েছে যে তাকে আমি পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। কিছুদিন পর অঙ্কিতা প্রেগনেন্ট হয়ে যায়। 1 বছর পর তার একটা মেয়ে বাচ্চা জন্ম দেয়। ওই মেয়েটার নাম এরা রাখে পিউ। অঙ্কিতার জীবনটাও ধীরে ধীরে যেমন হাউস ওয়াইফের জীবন হয় সেরকমই চলে আসে। ছোট বাচ্চা মেয়েকে ঘুম থেকে জাগানো, তাকে খাওয়ানো, বাড়ির সমস্ত কাজ করা, যেটা নর্মাল হাউসওয়াইফ করে সেরকম কাজই সে করতে থাকে। মাঝে মধ্যেও ফ্রাস্ট্রেটেডও হয়ে যেত, কারণ রোজ রোজ একই কাজ করতে করতে মুড সুইং যেটা বলে আর কি, কিন্তু তবুও সে করেই যেত। এইভাবেই কয়েক বছর পেরিয়ে যায়। আর একদিন সন্ধেবেলার কথা, অঙ্কিতা কাজ করতে করতে খুব মন উদাস হয়ে গেছিলো, কারণ অনেকদিন ধরে সে বাইরে ঘোরার শখ ছিল কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেনি, বাড়িতেই আছে, মেয়েটাকে বড় করছে। ওর হাজব্যান্ড অনিল এসে জিজ্ঞেস করে কী হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? অঙ্কিতা বলে তুমি বসো, আমি খাবার দিচ্ছি, হাত মুখ ধুয়ে এসো। তো অনিল বলে আরে না, কী হয়েছে, না বললে জানবো কীভাবে, তুমি আমাকে বলবে না তো কাকে বলবে? তো অঙ্কিতা বলে যে ভালো তো তুমি আমাকে বাসোই না, যদি ভালোবাসতে তাহলে তো আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যেতে, আমাকে তুমি বলেছিলে পাহাড়ে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু বিয়ের আজ 6 বছর 7 বছর হতে চললো, এখনও পর্যন্ত আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে গেলে না। এই কথাটা শোনার পর অনিল হাসতে শুরু করে, আরে পাগল, আমি তো ভুলেই গেছিলাম সমস্ত কিছু, ঠিক আছে, খুব শীঘ্রই তোমাকে আমি নিয়ে যাব কাশ্মীর, এবার আর ভুল হবে না। পরের দিন অনিল অফিসে গিয়ে ছুটির জন্য অ্যাপ্লাই করে। কিছুদিন পর তার ছুটি অ্যাপ্রুভও হয়ে যায়। 15 দিনের ছুটি ছিল তার কাছে। দেখতে দেখতে ওই দিনটা চলে আসে যেদিন এরা কাশ্মীর যাওয়ার জন্য রওনা দেয়। এরা ট্রেন নিয়ে কাশ্মীরে পৌঁছে যায়, এবং কাশ্মীরে পৌঁছে যাওয়ার পর এরা সারা দিন কাশ্মীরে বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করে। সারাদিন ঘুরে ঘুরে এদের মনে হচ্ছিল যেন আজকে এখানে ঘুরতে এসে ওদের জীবনটা পুরো সার্থক হয়ে গেছে। কি পাহাড়ের যে একটা ভিউ থাকে, সেই ভিউটা দেখেই মানুষের মন এমনিতে শান্ত হয়ে যায়, একটা খুশি চলে আসে মনের মধ্যে। এটা ছিল খুব ঠান্ডার সময়, তখন কাশ্মীরে স্নোফল হয় আর কি। এরা ঘুরতে ঘুরতে ভুলেই গেছিলো যে এরা হোটেল বুক করতে ভুলে গেছে, এদের কাছে কোনো হোটেল রিজার্ভেশন নেই। ঘুরতে ঘুরতে যখন রাত প্রায় 8টা বেজে গেছে, এরা শহরের থেকে একটু দূরে আউটার এলাকাতে পৌঁছে যায় ঘুরতে ঘুরতে। এরা যে আউটার এলাকাটা ছিল, এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট, শাল, সোয়েটার এইসব জিনিস বিক্রি হচ্ছিল, ওরা ওখানে জিনিসপত্র কিনছিল। এখনও কিন্তু ওদের মাথায় আসেনি যে ওরা হোটেলের রুম বুক করেনি। ধীরে ধীরে 8টা থেকে 8:30 বেজে যায়, আর তখনই ওই এরিয়াতে ঠান্ডা বাতাস চলতে শুরু করে, শীতকালে যে ঠান্ডা বাতাস হয় আর কি। ওদের যে মেয়ে পিউ ছিল, পিউর খুব ঠান্ডা লাগতে শুরু করে, আর এদেরকেও ঠান্ডা লাগছিল, কারণ এরা এই সমস্ত ঠান্ডা জায়গায় থেকে অভ্যস্ত নয়।
এই সিচুয়েশন দেখে অনিল বলে, তাড়াতাড়ি আমাদেরকে একটা হোটেল দেখতে হবে এবং হোটেলে গিয়ে রুম নিতে হবে, কারণ এখানে থাকলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে আর আমাদের মেয়ের পিউর তো শরীর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ও তো বাচ্চা মেয়ে, ও তো এত ঠান্ডার মধ্যে থাকেনি কোনো দিন। এরা ওখানে হোটেল খুঁজতে শুরু করে দেয়, কিন্তু জায়গাটা এতটাই আউটার ছিল যে ওখানে কোনো হোটেল ছিল না। ওখানে যে শপকিপার ছিল, শপকিপারকে জিজ্ঞেস করে, দাদা এখানে কোনো হোটেল পাওয়া যাবে? তো শপকিপার বলে, এটা তো আপনারা অনেক দূরে চলে এসেছেন, আমরা এখানে দোকান করি, কিন্তু আমরা যেখানে থাকি আমাদের বাড়ি এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে, একটু শহরে এলাকা ছাড়া আপনি হোটেল পাবেন না। এরা ওই ছোট্ট মার্কেটটার থেকে বেরিয়ে যায় হোটেল রুম খুঁজতে। কিছু দূর যাওয়ার পরেই যে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল সেটা স্নোফলে কনভার্ট হয়ে যায়, আরও খুব ঠান্ডা লাগতে শুরু করে। ওরা যে বরফের পোশাক ওখানে কিনেছিল, মানে এই মার্কেটে যেগুলো কিনেছিল সেগুলো পরে নেয়, কিন্তু সেগুলো পরার পরেও ওদেরকে খুবই শীত করছিল। আর ওদের মেয়ে যে পিউ ছিল, পিউ তো ঠান্ডায় কাঁপতে লাগছিল। ওদের মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি যেন একটা হোটেল পেয়ে যাই আমরা, বা কোনো একটা বাড়ি পেয়ে যাই যেখানে আমরা স্টে করতে পারবো। হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে আসে এবং অনেক দূর আসার পর ওরা দেখতে পায় একটা বাড়ি। বাড়িটার বাইরে একটা লণ্ঠন ঝুলছে, যার মৃদু আলো এরা দূর থেকেই দেখতে পেয়েছে। এরা মনে মনে ভাবে, ঠাকুর এটা যেন একটা হোটেল হয়ে যায়, আর যদি হোটেল নাও হয় তাহলেও এই বাড়িতে একটু হেল্প নিয়ে নেব আজকে রাতটা এখানে থাকার জন্য, কারণ বাইরে থাকলে আমাদের মেয়ের শরীর খারাপ হয়ে যাবে। এরা ওই বাড়ির কাছে যায় আর বাড়ি থেকে দরজা নক করে। 3-4 বার নক করার পর একটা 14-15 বছরের ছেলে দরজাটা খোলে। এরকম একটা ছেলেকে দেখে অনিল বলে, বাবু তোমার বাড়িতে যদি তোমার মা বাবা বা বড় কেউ আছে, বয়স্ক কেউ, তাকে একটু ডেকে দাও না, কাজ আছে। তো ওই ছেলেটা বলে, কেন? তো অনিল বলে যে আমরা এখানে এসে ফেঁসে গেছি, কোথাও কোনো হোটেল রুম পাইনি, আমাদের রাত্রি থাকার জন্য একটু জায়গার প্রয়োজন হয়, যদি একটু সাহায্য করো আমাদেরকে, তোমার বাবা মাকে একটু কাউকে ডেকে দাও, আমাদের মেয়েরও শরীর খারাপ হয়ে আসছে, দেখো কেউ একটা বাচ্চা মেয়ে, ও ঠান্ডায় কাঁপছে। কিন্তু ওই ছেলেটা বলে যে তোমাদের যদি কোনো কথা বলতে হয় তো আমার সাথেই বলো। অনিল বলে, তুমি ছোট বাবু, তোমার সাথে আমি কী কথা বলবো, বাড়িতে যদি কেউ বড় আছে তাকে একটু ডেকে দাও না, তার সাথে কথা বলবো। তো ওই ছেলেটা বলে যে আমার একটা পিসি আছে। তো অনিল বলে, ঠিক আছে তোমার পিসিকেই ডেকে দাও। আমার পিসি কারো সামনে আসতে চায় না, ওনার একদম পছন্দ নয় যে ওনাকে কেউ দেখে বা ওর সামনে কেউ আসে। তো অনিল জিজ্ঞেস করে, কেন বেটা, কী হয়েছে বাবু, এরকম কেন? তো ওই ছেলেটা বলে, সেটা ওনার পার্সোনাল ম্যাটার, ওটাতে আপনি নাক গলাবেন না, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তো আমাকে বলুন। তখন অনিল বলে, ঠিক আছে বাবু, আমরা আজকে রাতটা এখানে কাটাতে পারি কি, আমরা খুব বিপদে পড়েছি, একটু ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। তো ছেলেটা বলে, ঠিক আছে ভেতরে আসুন। তো ওই ছেলেটা বলে যে ভেতরে আসতে তো দিলাম, কিন্তু একটা কথা মাথায় থাকে যেন, আপনারা কোনোভাবেই আমার পিসিকে দেখার চেষ্টা করবেন না আর তার কাছে যাওয়ার চেষ্টা করবেন না। তো এরা বলে, ঠিক আছে যাবো না, উনি যদি আমাদের সামনে আসতে পছন্দ না করেন তো আমরা এবার কেন যাব। ওই ছেলেটা এদেরকে ওই বাড়ির মধ্যে একটা কোণাতে একটা ছোট্ট রুম ছিল, সেই রুমের দিকে নিয়ে যায় আর বলে, এই রুমের মধ্যেই থাকতে হবে আপনাদেরকে, এখানে একটা ছোট্ট বিছানা আছে, ওখানেই থাকতে হবে। এরা রুমের মধ্যে প্রবেশ করে দেখতে পায় কি, রুমে একটা খুব পচা পচা গন্ধ আসছে। তো অঙ্কিতা বলে, বাবু রুম টুম কি পরিষ্কার করো না? তাহলে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে খুব গন্ধ আসছে। তো ওই ছেলেটা বলে, না রুম একদম পরিষ্কার করবেন না, আপনাকে থাকতে হলে এখানেই থাকুন, নয়তো আপনি চলে যেতে পারেন। তো অঙ্কিতা দেখলো এই তুষার ঝড়ের রাত্রে বাইরে থাকাটা খুবই রিস্কি, তার থেকে এই গন্ধের মধ্যে হলেও থেকে যাব, একটা দিনেরই তো ব্যাপার। ছেলেটা বেরোনোর সময় বলে যে এই রুমের মধ্যে তো শোবেন ঠিক আছে, কিন্তু ভুল করেও ছাদের দিকে তাকাবেন না। এই ছেলেটা খুব শুরুর থেকেই খুব খারাপভাবে বড়দের সাথে কথা বলছিল। সাধারণত 14-15 বছরের ছেলেরা এরকমভাবে কথা বলে না, এদের মনে একটা নম্রতা থাকে, কিন্তু এই ছেলেটার মধ্যে সেটা ছিল না। তো এরা বলে, ঠিক আছে তাকাবো না বাবা, তাকাবো না, কোনো ব্যাপার নয়। ওই বলে ছেলেটা ওখান থেকে চলে যায়। ওই ছেলেটা চলে যাওয়ার পর এরা রুমে দরজা লক করে দেয়। আর ওর হাজব্যান্ড অনিলকে বলে, আমি এদিকটা শুয়ে দিচ্ছি, তুমি ওই পাশটা শুয়ে পড়ো, আর পিউকেও মাঝে শুয়ে দাও, ও খুব টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে, দেখো ওর চোখে ঘুম ঘুম ভাবও দেখা যাচ্ছে। তো এরা ওদের মেয়েকে শুয়ে দেয় মাঝে, আর এরা দুজন শুয়ে পড়ে। আর শুয়ে পড়ার সাথে সাথে এরা খুব চিৎকার করে ওঠে, কারণ শোবার সাথে সাথে ওদের চোখ অটোমেটিক ছাদের দিকে চলে যাবে। আর ছাদে কি দেখতে পায়, ওরা যেখানে শুয়ে আছে তার উপরে ছাদে একজন মহিলা পুরোপুরি ছাদের উপর যেন শুয়ে আছে, মানে তার উপর যেন গ্র্যাভিটি কোনো কাজই করছে না, যেমন স্পাইডারম্যান যেরকম ছাদের উপরে থাকে না, সেরকমভাবে ওই মেয়েটা উপরে শুয়ে আছে আর এদের দিকে তাকিয়ে হাসছে, একটা ক্রূর হাসি। ওর চোখগুলো পুরো লাল, চোখগুলো থেকে মনে হচ্ছে যেন জল জল করছে।
আর ওর মাথায় যে চুলগুলো ছিল ওই মহিলার, যে ছাদে চিটিয়ে আছে, তার চুলগুলো যেন নড়ছে, যেন সাপের মতো। সাপ যেরকম ফোনা তুলে না, সেরকম তার মাথায় যে চুলগুলো আছে সেরকম ফোনা তুলে নড়াচড়া করছে। এরা চিৎকার করার সাথে সাথেই ওই উপরে যে মহিলা ছিল সেও খুব জোরে চিৎকার করে। তার চিৎকারের আওয়াজ এতটাই ভয় ছিল যে এদের হাত পা পুরো শীতল হয়ে যায়। আর ওই মেয়েটা চিৎকার করে নিচে চলে আসে, নিচে লাফ দিয়ে নিচে চলে আসে। ওই মহিলাটা যখন নিচে চলে আসে তো এরাই মাথা কাজ করা বন্ধ করে দেয়। এরা বুঝতে পারছে না যে এরা কী করবে, নিজেকে বাঁচাবে নাকি হাজব্যান্ডকে বাঁচাবে নাকি ওয়াইফকে বাঁচাবে নাকি বাচ্চাকে বাঁচাবে। কারণ ওদের সামনে যে ছিল সেটা কোনো মানুষ ছিল না, ওরা ছিল একটা পিশাচ। এরা ওদের বাচ্চাকে দুজনের মাঝে ধরে নেয় আর বলে, সামনে দেখিস না মা, সামনে দেখিস না মা, সামনে দেখিস না মা। পিউ বলে, কী হয়েছে কী হয়েছে? ওরা বলে, সামনে দেখিস না। কারণ পিউ এতটাই ছোটো যে এরকম ভয়ানক দৃশ্য দেখলে ওর মন আজীবন, মানে যতদিন থাকবে ততদিন ওর মনে এটা গেঁথে থাকবে। তাই ওকে বারবার ওটা দেখতে মানা করছিল এরা। এইসব শব্দ শুনে ওই মেয়েটা বলতে থাকে, মা, বাবা, আমাকে বাঁচিয়ে নাও, কে এই মহিলা? ভয় লাগছে আমার, খুব ভয় লাগছে, আমাকে বাঁচাও। এর মা বলে, তুই ধ্যান রাখ, তোর কিছু হবে না, আমরা তোকে বাঁচিয়ে নেব। অনিল একটু সাহস নিয়ে বলে, কে তুমি? আমাদেরকে এখান থেকে যেতে দাও। ওই মহিলাটা বলে, এখানে যেই আসে এই বাড়ির ভেতরে আর যে আমাকে দেখে সে কোনোদিন জীবিত ফিরে যায় না। ও আমার সাথে এই সিলিংয়ে চিটিয়ে থেকে যায় আজীবন, আমরণ। অনিল ও রুমের পাশে একটা লাঠি দেখতে পায়। ওই লাঠিটা নিয়ে ওই যে চুড়েলটা ছিল তাকে মারতে শুরু করে। কিন্তু সে মারতে যাবেই কি তার আগেই ওই মহিলার চোখের ইশারাতেই অনিলের হাত থেকে ওই লাঠিটা আপনা আপনি দূরে সরে যায়। অনিল দৌড়ে চলে যায় দরজার কাছে আর অঙ্কিতাকে আর ওর বাচ্চা মেয়েটাকে সাথে নিয়ে যায় আর দরজাটা খোলার চেষ্টা করে। কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছিল না। অনিল কিছুক্ষণ দরজা খোলার চেষ্টা করছিলই কি তখনই ওই যে চুড়েলটা ছিল, ওই চুড়েলটার যে লম্বা লম্বা চুল, সেই চুলগুলো ধীরে ধীরে বড় হতে থাকে আর অনিলের পায়ে বেজিয়ে যায়। পায়ে পেঁচিয়ে ওকে হাওয়ায় তুলে নেয় আর হাওয়ায় তুলে ওকে উলট পালট করতে শুরু করে দেয়। এরা ভয় পেয়ে যায় খুব। এই দৃশ্য দেখার পর অঙ্কিতা ভাবতে থাকে, হয়তো আমি আমার স্বামীকে হারিয়ে ফেলবো আর তারপর হয়তো আমি এবং আমার বাচ্চা ছেলে, মানে বাচ্চা মেয়ে যে আছে পিউ, তাকেও মেরে ফেলবে এই অশরীরী আত্মা। এটা কোন শয়তানি শক্তি কেন আমাদের পেছনে পড়েছে কিছু বুঝতে পারছিল না অঙ্কিতা। আমাদেরকে আসাই উচিত হয়নি এই বাড়িতে। ওই যে ছোট ছেলেটা যে এরকম অদ্ভুতভাবে কথা বলছিল, তখনই আমাদের বোঝা উচিত ছিল যে এখানে কিছু একটা আছে। তখনই অঙ্কিতার মাথায় একটা আইডিয়া চলে আসে। অঙ্কিতা ছোট থেকে খুব ধার্মিক পরায়ণ ছিল আর সে খুব ভালোভাবেই হনুমান চল্লিশা পাঠ করতে জানতো। তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করে হনুমান চল্লিশা পড়তে শুরু করে। 2-3টে শ্লোক পড়ার সাথে সাথেই ওই যে চুড়েলটা ছিল, ওই আত্মাটা ছিল, মানে আত্মা বলে চুড়েল বলে আর পিশাচ বলে যে ছিল, সে খুব জোরে চিৎকার করে ওঠে আর অনিলকে ছেড়ে দেয়। অনিল ধপাস করে মাটিতে পড়ে যায়। আর ওই যে আত্মাটা ছিল ওর মুখ থেকে একটা লাল রক্তের মতো কিছু পড়তে থাকে আর তাতে রুমটা আরও বিচ্ছিরি গন্ধ পড়তে শুরু করে। এরা আবার দরজা খোলার চেষ্টা করে এবং লাকিলি দরজা খুলেও যায়। দরজা খুলে ওরা দৌড়তে দৌড়তে ওই রুমের থেকে বাইরে আসে এবং বাইরের দরজাটা খোলাই ছিল। সেই বাইরের দরজা দিয়ে ওরা আরও বাইরে চলে আসে, ওই বাড়িটার বাইরে একদম। বাইরে তখনও তুষার ঝড় চলছে হালকা হালকা, আর মধ্যে এরা দৌড়তে থাকে। কারণ ওরা ভেতরে এতটাই ভয় পেয়েছিল যে ওরা এখন ঘেমে একাকার হয়ে গেছে, এত ঠান্ডার মধ্যে ওরা ঘেমে আছে। বাইরে এসে অনিল দেখতে পায় কি, বাইরে এসে একবার অনিল পিছন ঘুরে তাকায় বাড়িটার দিকে, আর বাড়ির দিকে এসে দেখতে পায় কি ওই যে ছেলেটা যে শুরুতে যে দরজা খুলেছিল, ওই ছেলেটা বাড়ির একদম উপরে সিলিংয়ে উল্টো লটকে আছে, পাগুলো উপরের দিকে আছে আর মাথাটা নিচের দিকে, আর একটা বিকৃতভাবে হাসছে সে। এটা দেখে এরা দুজনেই বুঝতে পেরে যায় যে এই বাড়িটা হচ্ছে ভুতুড়ে। আর এই বাড়িতে যে দুজন আছে, এই ছেলেটা এবং ওকে যাকে ও পিসি পিসি বলছে সেও, এরা দুজনেই হচ্ছে শয়তানি শক্তি। এরা দুজনেই হনুমান চল্লিশা পাঠ করতে করতে দৌড়তে থাকে এবং দৌড়তে দৌড়তে ওরা অনেক দূর চলে আসে ওই বাড়িটার থেকে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। ওখানে আসার পর ওরা একটা বাড়ি দেখতে পায়। বাড়িটা নর্মাল লাগছিল, তাই এরা বাড়িটার কাছে যায় এবং দরজায় নক করে। দরজায় নক করার সাথে সাথেই একজন বৃদ্ধ ব্যক্তি দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে এরা হাঁপাতে থাকে এবং বলে, আমাদের একটু সাহায্য করুন। ওই বয়স্ক ব্যক্তি বলে, তোমরা তো হাঁপাচ্ছে কেন, ভেতরে এসে বসো, জল খাও। এরা ভেতরে এসে বসে এবং ওই ব্যক্তিকে বলে যে ওদের সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে A to Z পুরো ডিটেলে ওই ব্যক্তিকে বলে। ওই বৃদ্ধ ব্যক্তি এদের এই ঘটনা শোনার পর ওই ব্যক্তি বলে যে ঘটনা তোমাদের সাথে ঘটেছে, এই ঘটনা এর আগেও বহু মানুষের সাথে ঘটেছে। আজ থেকে বহু বছর আগে ওই বাড়িতে একটা পিসি আর তার ভাইপো থাকতো, কিন্তু কোনো অজানা কারণে এই অতিরিক্ত ঠান্ডার কারণেই হোক বা খাবার অভাবেই হোক, তারা ওই বাড়ির মধ্যেই মারা যায়। তারপর থেকেই
ওদের দুজনের আত্মা ওখানে ঘুরে বেড়ায়। কিন্তু ওখানে তো কোনো বাড়ি নেই। ওখানে যে বাড়িটা আছে সেটা পুরো ধ্বংসস্তূপের মতো পুরো বাড়ি, যেটা বরফে সবসময় ঢাকা থাকে, ওটা দেখতেই পাওয়া যায় না। এরা বলে না না, আমরা তো দেখতে পেয়েছি ওখানে একটা লণ্ঠনও জ্বলছিল, পুরো পরিষ্কার, খুব সুন্দর বাড়ি ছিল বাড়িটা দেখতে। তো ওই ব্যক্তি বলে এটা হয়তো ওই দুজনেরই কোনো চাল ছিল, ছলনা ছিল তোমাদেরকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওই দিন রাতটা ওরা ওখানেই কাটিয়ে দেয়, ওই বয়স্ক ব্যক্তির সাথে জেগেই কাটিয়ে দেয়। কারণ ওদের মধ্যে আর ঘুমানোর যে সাহস ছিল বা ইচ্ছা বা ঘুম সেটা ছিলই না, কারণ ওদের চোখের ঘুম টোটালি উড়ে গিয়েছিল। পরের দিন দিনের বেলায় সামনাসামনি কিছু জায়গায় ওরা ঘোরাঘুরি করে, আর সন্ধেবেলায় ওরা ট্রেন ধরে পুনরায় উত্তরপ্রদেশ ফিরে চলে আসে। সেটা ওই দিন ছিল, আর এটা আজকের দিন। এখনও পর্যন্ত ওরা ওই দিনটাকে ভুলতে পারেনি। ওদের মনে হয় যেন চোখের সামনে হয়তো আজ থেকে হয়তো 3-4 দিন আগে এই ঘটনা ঘটেছে। এতটাই ভয়ানক ঘটনা ছিল যে। আজকের কাহিনী এ পর্যন্তই। আজকের কাহিনী কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ।